আমরা এবারে ইরান যুদ্ধ নিয়ে আলোচনা করব। আমরা আমাদের সাথে যুক্ত হয়েছেন মতিঝিল থেকে দৈনিক নয়াদিগন্তের নির্বাহী সম্পাদক মাসুমুর রহমান খলিলি। মাসুমুর রহমান খলিলি, আপনাকে স্বাগত জানাচ্ছি। জানতে চাইব শুরুতেই যে আমরা দেখছি যে ইরান যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের হামলাকারী উত্তেজনা বেড়েই চলেছে, সেটি থামছে না, কিন্তু আমরা যুদ্ধবিরতির আলোচনার আশ্বাসও দেখছি। কিন্তু যেটি জানতে চাই, যুদ্ধবিরতির আলোচনার পাশাপাশি তারা খসড়া গ্রহণ করেছেন, পাশাপাশি হচ্ছে যে একে অপরকে ক্রমাগত হুমকি দিয়ে চলেছেন। এর মধ্যে আসলে কি শান্তিপূর্ণ সমাধানের কোনো রকম সম্ভাবনা আপনি দেখছেন কিনা? শান্তিপূর্ণ সমাধানের একটা সম্ভাবনা দেখা যাচ্ছে, কারণ সর্বশেষ রয়টার্স এর একটা খবর আমরা দেখলাম। সেটা হচ্ছে আমেরিকান ভাইস প্রেসিডেন্ট জিডি ভেন্স এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির মধ্যে গত সারা রাত আলাপ আলোচনা হয়েছে, এবং রয়টার্স এরকম একটা আশাবাদ ব্যক্ত করেছে যে আজকে হরমুজ প্রণালী হয়তো দিনের শেষে খুলে দিতে পারে। যদিও এই চুক্তি আলোচনা ইত্যাদির ব্যাপারে ইসরায়েলের পক্ষ থেকে সংশয় প্রকাশ করা হয়েছে। তারা যেটা বলছে সেটা হচ্ছে তারা আরো সর্বাত্মক আঘাতের জন্য প্রস্তুতি নিচ্ছে। সবকিছু মিলিয়ে যেমন ৪৫ দিনের যুদ্ধবিরতি, অস্থায়ী একটা যুদ্ধবিরতি, না, এরপরে কিন্তু আবার স্থায়ী জনাব খলিলি, যেটি জানতে চাই যে আপনি বলছেন যে হরমুজ প্রণালী খুলে দিতে তারা চাইছে, কিন্তু যে আপাতত যে চুক্তির যে প্রথম পর্যায়ে একেবারে সেইখানে বলা হচ্ছে যে হরমুজ প্রণালী খুলে দেওয়ার সম্ভাবনা একেবারেই কম। সেক্ষেত্রে আসলে তারা নানান শর্তে দিচ্ছেন এবং যে বিরতির কথা বলছেন এবং চুক্তির কথা বলছেন, সেটি আদৌতে আসলে সফল হবে কিনা, যেহেতু একে অন্যকে শর্তের মধ্যে রেখেছেন। না, সেটা গুরুত্বপূর্ণ বিষয়। যখন এই ধরনের ক্ষেত্রে সমঝোতা হয়, চূড়ান্ত সমঝোতার আগে আমরা আসলে অনুমান করতে পারি না কি বিষয় নিয়ে ফাইনাল ডিসকাশন হচ্ছে। যেমন এখানে 15 দফা প্রস্তাব আছে আমেরিকার, আবার ইরানের 5 দফা আছে। এগুলো যদি মিলানো হয় তাহলে মনে হবে যে কোনোদিন সাময়িক যুদ্ধবিরতি অথবা যুদ্ধ বন্ধ হবে না। কিন্তু এর বাইরেও কিন্তু গ্রহণযোগ্য কিছু বিষয় নিয়ে আলোচনা কিন্তু চলছে। এর মধ্যে ওমানের মধ্যস্থতা আছে, পাকিস্তানের আছে, এমনকি চীনেরও ইনভলভমেন্ট আছে। সবকিছু মিলে একটা আশাবাদের একটা জিনিস দেখা যাচ্ছে। সেটা হচ্ছে যুদ্ধ বিরতি হয়তো ৪৫ দিনের জন্য হতে পারে। আর হরমুজ প্রণালী, যেটা এখন প্রধান একটা শর্ত হয়ে উঠছে, ইরান যদিও বলছে হরমুজ প্রণালীর উপর তাদের নিয়ন্ত্রণ দরকার, কিন্তু হরমুজ প্রণালীটা তো যুদ্ধের আগে খোলাই ছিল, ফলে এটা খুব বড় বিষয় বলে মনে হচ্ছে না। তারা যেটা নিশ্চিত হতে চায় না, সেটা কিন্তু হচ্ছে কি, জনাব খলিলি, কিন্তু তারা কিন্তু সেই হুমকিও দিচ্ছেন যে এই হরমুজ প্রণালী যদি তারা খুলেও দেন, তাদের সেই নিরাপত্তা চৌকি পেরিয়েই আসলে তাদেরকে আবার সেই হরমুজ প্রণালীর ব্যবহার করতে হবে। সেটা কি এক ধরনের হুমকি কিনা? না, এই ধরনের হুমকি পাল্টা হুমকি, তারপরে প্রস্তাব পাল্টা প্রস্তাব, এগুলো আছে। এর বাইরে আসলে নেপথ্যে অন্তরালিক যে আলোচনাটা হচ্ছে এটি খুব গুরুত্বপূর্ণ। আমি আশাবাদের যে কথাটা বললাম সেটা হচ্ছে অন্তরালের যে আলোচনাটা, যে বোঝাপড়া কথাবার্তা, এটার কারণে বলছি। এমনি যদি আপনি ট্রাম্পের যে এক এক দিন এক এক কথা, তারপরে আজকে এক কথা কালকে এক কথা, অথবা ইরানের পাল্টা হুমকি, ইসরায়েলের বক্তব্য, এগুলো যদি আপনি এক জায়গায় মিলান তাহলে মনে হবে যে খুব শিগগিরই যুদ্ধ বন্ধ হওয়ার কোনো সম্ভাবনা নেই। কিন্তু এই যে যুদ্ধ চলার যে হুমকি পাল্টা হুমকির মধ্য দিয়েও কিন্তু একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। যেমন এই যে 3 তারিখে একটা লেখা বের হয়েছে ফরেন অ্যাফেয়ার্সে, এটা হচ্ছে কি জাভেদ জরিফের, যিনি একসময় ইরানের ভাইস প্রেসিডেন্ট এবং পররাষ্ট্রমন্ত্রী ছিলেন। উনি এই যে কিভাবে যুদ্ধটা বন্ধ হবে এর জন্য একটা মাঝামাঝি একটা প্রস্তাব দিয়েছেন। এখন দেখা যাচ্ছে আসলে ওই দিকে সম্ভবত আগাচ্ছে, কারণ যুদ্ধটা এখন আমেরিকার জন্য ভাইবল হচ্ছে না, ইসরায়েলের জন্য হচ্ছে না। কারণ ইসরায়েলের উপর যে পাল্টা আঘাত ইরান করেছে এটা কিন্তু ইসরায়েলের ইতিহাসে আর ছিল না। অন্যদিকে ইরানেরও কিন্তু অবকাঠামোর ব্যাপক ক্ষতি হচ্ছে। ফলে তিনটা পক্ষই কিন্তু যুদ্ধ থেকে কেউ লাভবান হচ্ছে না। এই যে পরিস্থিতি, এই পরিস্থিতিটা একটা যুদ্ধবিরতির সম্ভাবনা তৈরি করছে। আর এখন যে অবস্থায় আসছে তাতে কোনো পক্ষে কিন্তু ঠিক পরাজিত না, হয়ে গেছে, ব্যর্থ বিষয়টাকে হয়ে তাহলে গেছে, কি এরকম যে এটা বলবে না। যুদ্ধটা আসলে এখন দুই দেশের জন্যই গলার কাটা হয়ে গেছে এবং সেটি সমাধানের জন্য যে নিজেদের সামনে এগিয়ে বা পরাজিত হয়ে পিছু হটে সেটিকে কিছু করবার যে জায়গা, সেই জায়গায় নেই বলে আসলে এটা একটা ইগোর জায়গায় দাঁড়িয়ে গেছে কিনা, কি মনে হয় আপনার কাছে? ঠিক আছে, এখন যে অবস্থা, পরাজিত হয়ে এই যুদ্ধ বন্ধ হওয়া এটা কিন্তু আসলে ভাইবল না। কিন্তু এখন যে সিচুয়েশনে এসে দাঁড়াইছে তাতে যেমন ইরানের পরাজয় অথবা জয়টা কি, ইরানের জয় হচ্ছে যদি তারা টিকে থাকতে পারে। এখন যে পরিস্থিতি তাতে মনে হচ্ছে যে ইরান আরো 3 মাস পর্যন্ত যুদ্ধ কন্টিনিউ করতে পারবে। অন্যদিকে আমেরিকার যদি চূড়ান্ত পরাজয় বলেন, যদি সবকিছু একদম চুক্তি ছাড়া উইথড্র করে নেয় তাহলে তাদের পরাজয়। আর ইসরায়েলের পরাজয়টা হচ্ছে ইসরায়েল ধ্বংস হয়ে যাওয়া, আসলে ওইরকম কোনো অবস্থার মধ্যে নেই। তবে সামগ্রিকভাবে বিশ্ব পরিস্থিতিতে একটা বড় ধরনের প্রেসার তৈরি হয়ে গেছে। জ্বালানি তেলের দাম বাড়ছে, অর্থনীতি হুমকির মধ্যে পড়ে গেছে।
তারপরে মধ্যপ্রাচ্যের প্রত্যেকটা দেশের অবস্থা, তাদের অবকাঠামো, ব্যবসা বাণিজ্য, অর্থনীতি একেবারে চরম একটা অবস্থার মধ্যে আছে। এই অবস্থার মধ্যে কিন্তু যুদ্ধ বন্ধ হওয়ার একটা প্রয়োজনীয়তা সব পক্ষ অনুভব করছে। এমনকি যেখানে এই যুদ্ধ থেকে সবচেয়ে লাভবান হচ্ছে রাশিয়া এবং চায়না, সেই রাশিয়া এবং চায়নাও কিন্তু যুদ্ধ বন্ধের জন্য আন্তরিকভাবে চেষ্টা করছে বলে মনে হয়। এটা এই কারণেই, কারণ এর আঁচটা, এর যে দীর্ঘমেয়াদী যে ক্ষতিটা, সেটা কিন্তু তারাও অনুভব করতে পারছে। আর ইউরোপ একটা বড় পক্ষ, ইউরোপ এবং আমেরিকার মধ্যে নেটোর এলাই হওয়ার পরও এবং অন্যান্য কৌশলগত সম্পর্ক থাকার পরও তাদের মধ্যে কিন্তু একটা ভাঙন তৈরি হয়ে গেছে না, এ সার্বিকভাবে। প্রসঙ্গে এখন কিন্তু যে আমরা যেটা দেখছি যে এই যুদ্ধ বন্ধে চীন বা কোনো তৃতীয় পক্ষ, বিশেষ করে চীনের কথা যদি বলি, তাদের হস্তক্ষেপে কিন্তু যুক্তরাষ্ট্রের কোনো আগ্রহ নেই তারা বলছেন। এদিকে আবার আমরা যদি দেখি যে আধিপত্য খর্ব হওয়ার ভয়ে কি তারা এটা করছেন, নাকি অন্য কোনো কারণ রয়েছে বলে আপনি মনে করেন? না, আধিপত্য খর্ব হওয়ার ভয় তো আছে। এখানে যদি আমরা হিসেব করি, মানে ইরানের একটা লক্ষ্য আছে যুদ্ধের, ইসরায়েলের একটা আছে, আমেরিকার একটা আছে। তবে সরাসরি লক্ষ্য ইসরায়েলের হচ্ছে, ইসরায়েল চায় মধ্যপ্রাচ্যের উপর তাদের আধিপত্য বিস্তার করবে, সেটা ভূখণ্ডগত সম্প্রসারণ হোক অথবা কৌশলগত মানে নির্ভরতা অথবা প্রভাব বিস্তার হোক। সেই অর্জনের পথে তারা কিন্তু খুব বেশি উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করতে পারে নাই। অন্যদিকে ইরানের অবস্থাটা হচ্ছে কি, ইরান তারা সর্বোচ্চ চেষ্টা করেছিল একটা নেগোসিয়েশনের মাধ্যমে এই বিরোধটা শেষ করার, সেটা হয়নি। এরপরে তারা প্রতিরোধের রাস্তা নিয়েছে এবং প্রতিরোধ কিন্তু তারা এখনো পর্যন্ত করে যাচ্ছে, যদিও তাদের ব্যাপক নেতৃবৃন্দের জীবনহানি হয়েছে, তাদের অবকাঠামো ক্ষতি হয়েছে, অর্থনীতির ব্যাপক ক্ষতি, সবকিছু মিলিয়ে এখন যে অবস্থাটা আছে, সেই অবস্থা ইরানের জন্য কিন্তু যুদ্ধ যদি তারা বিরতি করে এবং আন্তর্জাতিক একটা গ্যারান্টি যদি পায় যে এই যে 1 বছর 2 বছর পর পর বারবার হামলা করা হবে না, আবার যুদ্ধ চাপিয়ে দেওয়া হবে না, তাহলে এটা তাদের জন্য একটা নেগোসিয়েশনের চমৎকার একটা অবস্থান আছে। তো ফলে আমি এই কারণেই মনে করি যে যুদ্ধ বন্ধ হতে পারে। তার মানে এটা নয় যে নিশ্চিতভাবে যুদ্ধ বন্ধ হবে, এমন কিন্তু না। একটা সম্ভাবনা দেখা যাচ্ছে, যেটা 1 সপ্তাহ 2 সপ্তাহ আগেও কিন্তু দেখা যাচ্ছিল না। জি, আমরা সম্প্রতি দেখেছি যে একদম যে লাস্ট আলটিমেটাম দিয়েছেন ট্রাম্প তার পোস্টে, সেটি এক ধরনের বলা হচ্ছে যে তিনি দিগ্ভ্রান্ত হয়ে গেছেন, বা যে 48 ঘন্টা আলটিমেটামে বলা হচ্ছে যে সেতু উড়িয়ে দিবেন, তারপরে বিদ্যুৎ কেন্দ্র উড়িয়ে দিবেন। এই যে এই ধরনের মন্তব্য এবং চুক্তির দিকে যাবার আগে এই ধরনের মন্তব্যকে আসলে এই সম্ভাবনাকে ক্ষুণ্ণ করবে কিনা? হ্যাঁ, ট্রাম্প যে আলটিমেটাম দিয়েছে, এটা সম্ভবত পঞ্চমবারের মতো আলটিমেটাম। ট্রাম্পের বক্তব্য, কথাবার্তা, হুঁশিয়ারি, এগুলো চূড়ান্তভাবে সবসময় সিরিয়াসলি অনেকেই নেন না। কিন্তু আমেরিকার ভেতরের যে অবস্থাটা, যেমন তাদের সেনাবাহিনী প্রধান সহ 12 জন জেনারেলকে কিন্তু বরখাস্ত করা হয়েছে। তার মানে হচ্ছে কি, ট্রাম্প প্রশাসন যেদিকে যুদ্ধকে নিয়ে যেতে চাচ্ছে, তাদের সেনাবাহিনী পুরোপুরি এর সাথে একমত হচ্ছে না। এরকম একটা অবস্থা, এই হতাশা থেকে হয়তো ট্রাম্প আরো বেশি আলটিমেটাম দিচ্ছে, এমনকি গালাগালির মতো ল্যাঙ্গুয়েজ ইউজ করতেছে। এগুলো হচ্ছে এক ধরনের হতাশা। কিন্তু সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে কি, যুদ্ধ কন্টিনিউ করার অবস্থা সম্ভবত ট্রাম্প প্রশাসনের জন্য নেই। কারণ আগামী নভেম্বরে তাদের মধ্যমেয়াদী নির্বাচন আছে। আমেরিকার আভ্যন্তরীণ জনমত ক্রমাগতভাবে কিন্তু যুদ্ধবিরোধী হয়ে যাচ্ছে, এবং এই যুদ্ধ পরিচালনা করতে গিয়ে আমেরিকার যে খরচ, সেই খরচটা আমেরিকান ইকোনমির জন্য অনেক বড় ধরনের চাপ তৈরি করতেছে। ফলে আমার মনে হয় আমেরিকা খুব সিরিয়াসলি চাচ্ছে যুদ্ধ বন্ধ হোক। এখানে একমাত্র বাধা ছিল ইসরায়েল, কিন্তু ইসরায়েলের উপর যেহেতু পাল্টা আঘাতের মাত্রাটা এমন, ইসরায়েলের পক্ষ লম্বা সময় ধরে কিন্তু এই যুদ্ধ কন্টিনিউ করা সম্ভব না। ফলে এই পরিস্থিতিতে জি, যুদ্ধ ট্রাম্প যে বন্ধ হওয়ার আসলে যে পরিস্থিতি তৈরি করেছেন, তাতে কি তিনি তার গদি হারানোর রাস্তাও কি তৈরি করলেন কিনা? আমরা যে বিক্ষোভ তার বিরুদ্ধে দেখেছি, তার সেনাবাহিনীর অবস্থান দেখেছি, সার্বিক যে প্রেক্ষাপট দাঁড়িয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে, কি মনে হচ্ছে আপনার? মার্কিন যুক্তরাষ্ট্রে একদিকে হচ্ছে দেশটার সমস্ত বড় শহরে যুদ্ধবিরোধী বিক্ষোভ, আর আজকে সর্বশেষ যে খবরটা পেলাম সেটা হচ্ছে কি, হোয়াইট হাউসের একদম কাছাকাছি গোলাগুলির শব্দ। তার মানে একদিকে হচ্ছে জনমত, অন্যদিকে নিরাপত্তা এবং আইন শৃঙ্খলার অবনতি, এগুলো কিন্তু এক ধরনের থ্রেট তৈরি করতেছে, সামাজিক অস্থিরতা, সামাজিক অশান্তির। এই পরিস্থিতিটা অবশ্যই একটা ফ্যাক্টর যুদ্ধ বন্ধ করার ক্ষেত্রে। জি, আরেকটু জানতে চাই আপনার কাছে, আমরা যেটা দেখছি যে ইরানের পাশাপাশি ফিলিস্তিন এবং লেবাননও সমানভাবে আগ্রাসন চালাচ্ছে ইসরায়েল। এই বর্তমান যে বৈশ্বিক পরিস্থিতি বাস্তবতায় ইসরায়েলকে নিয়ন্ত্রণের সক্ষমতাকে কারা আছে কেন? অর্থাৎ এই মার্কিন যুক্তরাষ্ট্রের মদতপুষ্ট ইসরায়েল তার শক্তিমত্তা দেখিয়েই চলেছে। অর্থাৎ যদি আমেরিকা ক্ষান্ত হয়, তাহলে কি ইসরায়েল ক্ষান্ত হবে কিনা? হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন। আমেরিকা যদি ক্ষান্ত হয়, সমর্থন যদি তুলে নেয়, তাহলে ইসরায়েলের আর সামনে অগ্রসর হওয়ার সুযোগ থাকবে না। আমেরিকা
সমর্থন প্রত্যাহার করে, তাহলে ইসরায়েলের সাথে ইরানের যদি সরাসরি সংঘাত হয়, তাহলে ইসরায়েল ইরানের সাথে কোনোভাবেই যুদ্ধে পারবে না। এমনকি এই যে তার প্রতিবেশী দেশ ইজিপ্ট আছে, সৌদি আরব অথবা অন্যান্য উপসাগরীয় রাষ্ট্র যেগুলো আছে, তুরস্ক সহ, এসব দেশগুলোর সাথে ইসরায়েলের একার পক্ষে ফাইট করে, যুদ্ধ করে, তাদের এই যে বর্তমান পলিসি, অ্যাটাক করা, ধ্বংস করা, এই পলিসি নিয়ে টিকে থাকা সম্ভব না। ফলে এখানে মূল জিনিসটা হচ্ছে আমেরিকান ব্যাকিং। এখন আমেরিকার ভেতরেই বড় প্রশ্ন আসছে, আমরা কার জন্য যুদ্ধ করছি? আমরা কি ইসরায়েলের জন্য না আমেরিকার জন্য? এই ইসরায়েলের জন্য আমেরিকান যুদ্ধটা অতীতে কখনো কিন্তু এ ধরনের জনমত, বিরূপ জনমত কিন্তু দেখা যায়নি, যেটা এখন দেখা যাচ্ছে। এটা ট্রাম্প প্রশাসনের উপর বড় ধরনের একটা চাপ তৈরি করছে। জি, জনাব মাসুমুর রহমান খলিলি, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হয়ে বেশি কথা বলবার জন্য।